ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস টু আওয়ার চ্যানেল ক্যালকুলেট এক্স। ক্যালকুলেট এক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের ডিএন স্যার, দীপ স্যার। তো দেখো, আজকে আমরা তোমাদের রেলওয়ের খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক পড়াবো। টপিকটার নাম হচ্ছে দেখো গুপ্ত সাম্রাজ্য। তোমাদের অলরেডি কিন্তু আগের টপিকগুলো সব পড়ানো হয়ে গেছে। তো যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই একটা চ্যানেলটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের কিন্তু গুপ্ত সাম্রাজ্য আজকে পড়ানো হবে। তো তোমাদের কি কি টপিক অলরেডি আগে পড়ানো হয়ে গেছে আশা করি তোমাদের মনে আছে। তোমাদের কিন্তু অনেক টপিক পড়ানো হয়ে গেছে। দেখো কি কি টপিক আমরা পড়ানো হয়ে গেছে। তো আমরা শর্টে যদি একবার দেখি যে আমাদের কি কি টপিক পড়ানো হয়েছে। তো প্রথমে হচ্ছে দেখো প্রস্তর যুগ। প্রস্তর যুগ তোমাদের পড়ানো হয়েছে। প্রস্তর যুগের পরে আসে হচ্ছে তাম্র প্রস্তর যুগ। অর্থাৎ মানুষ কি করছে, তামাও ব্যবহার করছে আর প্রস্তর মানে পাথরও ব্যবহার করছে। এই তাম্রপ্রস্তর যুগেরই একটি সভ্যতার নাম হচ্ছে কি আমাদের, এই তাম্রপ্রস্তর যুগেরই একটি সভ্যতা হচ্ছে, মনে রাখবে, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আর তাম্রপ্রস্তর যুগের পরবর্তী সভ্যতার নাম কি, সেটাই হচ্ছে বৈদিক সভ্যতা। এবার আর্যরা এলো এবং ভারতে যে সভ্যতা গড়ে উঠলো সেটাকেই বলা হয় বৈদিক সভ্যতা। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? এরপর আমরা কি দেখলাম, এরপর দেখো বৈদিক সভ্যতার পর আমরা দেখলাম যে 16টা মহাজনপদের উত্থান হলো। এটা আশা করি তোমাদের মনে আছে, যেটাকে বলা হয় ষোড়শ মহাজনপদ। এই ষোড়শ মহাজনপদের মধ্যে সব থেকে স্ট্রং কোন মহাজনপদটা হলো সেটাও আমরা জানি। সব থেকে স্ট্রং হলো হচ্ছে মগধ। সব থেকে স্ট্রং হলো মগধ। তারপর আমরা মগধ সাম্রাজ্যের ব্যাপারে পড়লাম। মগধ সাম্রাজ্যের 3টে বংশ পড়লাম, হর্ষঙ্ক বংশ, তারপর শিশুনাগ বংশ এবং তারপর নন্দ বংশ। এবং তারপর আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য। তারপর মৌর্য সাম্রাজ্যের পর কি পড়লাম, আমরা জানি মৌর্য সাম্রাজ্যের পর পড়লাম আমরা হচ্ছে পরবর্তী মৌর্য সাম্রাজ্যের যুগ, যেখানে আমরা শুঙ্গ বংশ, কান্য বংশ, তারপর বৈদেশিক আক্রমণ, ইন্দো গ্রিক, শক, কুষাণ, এদের ব্যাপারে পড়লাম, যেটাকে আমরা বলছি মৌর্য পরবর্তী যুগ। মৌর্য পরবর্তী যুগ। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি এই জিনিসটা বুঝতে পারলে, ঠিক আছে? তাই আজকে এর পরের টপিক কি, মৌর্য পরবর্তী যুগের পরেই যে সভ্যতা গড়ে উঠেছে বা যে যুগের স্টার্ট হয় সেটাকে আমরা বলতে পারি গুপ্ত যুগ। তো আজকে আমরা সেই গুপ্ত যুগের ব্যাপারে পুরো ফুল ডিটেলসে কিন্তু আমাদের জানতে হবে। এই গুপ্ত যুগের ব্যাপারে আবার আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তো চলো এরপর দেখো, তো প্রথমেই আমরা দেখবো গুপ্ত যুগ। তো মনে রাখবে গুপ্তরা কি ছিল। গুপ্তরা কিন্তু আগে কনিষ্ক কুষাণদের আমলে, মনে রাখবে, তাদের আন্ডারে সামন্ত ছিল। গুপ্তরা কি ছিল? কুষাণদের আন্ডারে কিন্তু সামন্ত ছিল তারা, ঠিক আছে? বুঝতে পারলে? এবার আস্তে আস্তে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে আমরা জানি কি হলো। আমরা জানি মৌর্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, কুষাণ সাম্রাজ্য এলো, কুষাণ সাম্রাজ্যের অবলুপ্ত হলো এবং তারপর আস্তে আস্তে গুপ্ত সাম্রাজ্যের উত্থান হলো। গুপ্ত সাম্রাজ্য। তো এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম প্রশ্ন মাই ডিয়ার স্টুডেন্টস, যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তোমার রাখবে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তিনি হচ্ছেন শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত হলেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ক্লিয়ার মাই ডিয়ার? ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষায় আসে। শ্রীগুপ্ত, শ্রীগুপ্ত, শাহিদ, সমীর, একদম ঠিক। আচ্ছা, শ্রীগুপ্তের পরে একজন রাজা হয়েছিল, তার নাম ঘটোৎকচ গুপ্ত। কি নাম? ঘটোৎকচ গুপ্ত। বাট এদের ব্যাপারে আমাদের অত ডিটেলসে পড়তে হবে কি না? এদের ব্যাপারে আমাদের অত ডিটেলসে পড়তে হবে না। তাহলে আমাদের কি ডিটেলসে পড়তে হবে? এরপরে যিনি আছেন রাজা হয়েছেন তার নাম কি? প্রথম চন্দ্রগুপ্ত, তাই না? এই প্রথম চন্দ্রগুপ্ত থেকে আমাদের ডিটেলসে পড়তে হবে। তো প্রথম চন্দ্রগুপ্তকে কি বলা হয়? গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা আমরা বলতে পারি। ঠিক আছে, বাই চান্স যদি প্রশ্ন আসে গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তখন আমরা কি বলবো? আমরা বলবো প্রথম চন্দ্রগুপ্ত।
আর যদি নর্মাল ভাবে দেয় গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তখন বলবো শ্রীগুপ্ত। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, গুপ্তরা কারা ছিল? এরা মনে রাখবে এরা কি ছিল, এরা কিন্তু কুষাণদের, কুষাণ সাম্রাজ্য ছিল তাদের আন্ডারে এরা সামন্ত ছিল। কুষাণদের আন্ডারে এরা সামন্ত ছিল, এটা মনে রাখবে। গুপ্তরা কি ছিল? কুষাণদের আন্ডারে সামন্ত ছিল এরা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আমরা চলে যাচ্ছি ডাইরেক্টলি, সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তের ব্যাপারে আমাদের জানতে হবে। অনেকগুলো কিছু জিনিস জানতে হবে। প্রথম চন্দ্রগুপ্তের ব্যাপারে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো, প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন দেখো, কবে সিংহাসনে বসলেন, আর কি বললাম, একে আমরা কি বলতে পারি? গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বলতে পারি। গুপ্ত সাম্রাজ্যের কি? প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আচ্ছা, এবার তিনি যখন সিংহাসন আরোহণ করলেন প্রায় 320 বা 319, ঠিক আছে, তখন একটা নতুন অব্দ চালু হয়, একটা নতুন সাল চালু হয়, সেটাকে বলা হয় গুপ্তাব্দ। কি বলা হয় তাহলে? 320 বা 319, হ্যাঁ, এটাকে বলা হয় গুপ্তাব্দ। একটা নতুন সাল তৈরি হলো, নতুন অব্দ চালু হলো, সেটাকে আমরা বলছি গুপ্তাব্দ। সরি, এটাকে আমরা কি বলছি? গুপ্তাব্দ। এটা কিন্তু পরীক্ষায় আসে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি মনে থাকবে। তাহলে গুপ্তাব্দ কার সময় চালু হয়েছিল? সেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তের সময়। আর কি, গুপ্তাব্দ কবে চালু হয়েছিল? 319 বা মতান্তরে 320 খ্রিস্টাব্দ। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, তো পরিচয় দেখো, যেটা বললাম গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, তিনি কি উপাধি নিয়েছিলেন? তিনি উপাধি নিয়েছিলেন মহারাজাধিরাজ। এটা কিন্তু পরীক্ষায় আসে। তিনি কি উপাধি নিয়েছিলেন? কি হবে উত্তর আমাদের? মহারাজাধিরাজ। ক্লিয়ার? তারপর দেখো গুরুত্বপূর্ণ কাজ, ইম্পর্টেন্ট কাজ তিনি কি করলেন? তো দেখো, বলা হয় গুপ্তরা কি ছিল? গুপ্তরা বৈশ্য ছিল। গুপ্তরা বৈশ্য ছিল, অর্থাৎ নিচু সম্প্রদায়ের, এটা মানা হতো। বাট রাজা হতে গেলে নর্মালি কি হতে হয়? একজন ক্ষত্রিয় হতে হয়। কিন্তু গুপ্তরা কিন্তু ক্ষত্রিয় ছিল না, তাই জন্য তিনি কি করলেন? প্রথম চন্দ্রগুপ্ত কি করলেন? মনে রাখবে, তিনি লিচ্ছবি রাজকুমারী কুমার দেবীকে বিবাহ করলেন। তাকে বিবাহ করলেন? লিচ্ছবি রাজকুমারী কুমার দেবীকে। আমরা পড়েছিলাম লিচ্ছবি কারা? ব্রিজি রাজ্যের রাজধানী বৈশালী। ব্রিজি বলে একটা রাজ্য ছিল, আমরা জানি। তার রাজধানী কি? বৈশালী। সেই বৈশালীতে একটা বংশ ছিল, রাজবংশ, তার নাম লিচ্ছবি। এরা খুবই উচ্চ বংশ মানা হয় এদেরকে, ঠিক আছে। তো এখানকার যে রাজকুমারী কুমার দেবীর সাথে বিবাহ করলেন, এর ফলে তার কি হলো? প্রথম চন্দ্রগুপ্তের মর্যাদা বেড়ে গেল, সোশ্যাল স্ট্যাটাস উঁচু হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পারলে? আচ্ছা, এর ফলে রাজনৈতিক শক্তি ও মর্যাদা বৃদ্ধি পায়, যেটা আমি বললাম। প্রথমবার শক্তিশালী কেন্দ্রীয়, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পরে এটা ছিল একটা কেন্দ্রীয় শাসন, শক্তিশালী কেন্দ্রীয় শাসন গড়ে উঠল। আর কি করলেন তিনি? তিনি কিছু কয়েন ইস্যু করলেন, কিছু গোল্ড কয়েন ইস্যু করলেন। সেই কয়েনের মধ্যে কার ছবি ছিল? সেখানে মনে রাখবে রাজকুমারী কুমার দেবীর ছবি ছিল, ছবি হয়তো দেখতে পাচ্ছ তোমরা, এবং সেখানে কুমার দেবীর নাম খোদাই করেছে। এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে এটাই জানানো সবাইকে যে আমি কি করেছি? লিচ্ছবি রাজকুমারীর সাথে বিবাহ করেছি। বুঝতে পারলে ব্যাপারটা? ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তো এটাই ইম্পর্টেন্ট প্রথম চন্দ্রগুপ্তের ব্যাপারে, আর তেমন কিছু ইম্পর্টেন্ট কিছু নেই, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, গুরুত্ব কি? গুপ্ত সাম্রাজ্যের সূচনা তার থেকেই শুরু হয়, এবং সাম্রাজ্যের ভিত্তি কি হয়? মজবুত হয়। সাম্রাজ্যের ভিত্তি কি হলো? মজবুত হলো। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তিনি কয়েকটা অঞ্চল দখল করেছিলেন, অর্থাৎ মগধের আশেপাশে কিছু কয়েকটা অঞ্চল তিনি দখল করেছিলেন। তো ক্লিয়ার একদম, আশা করি প্রথম চন্দ্রগুপ্ত কখনোই ভুলবে না। এই কটাই পয়েন্ট শুধু আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। এরপর চলো, এরপর যিনি, তার সম্পর্কে অনেক কিছু জানতে হবে আমাদের। তার নাম হচ্ছে সমুদ্রগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে? সমুদ্রগুপ্ত। প্রচুর স্ট্রং, প্রচুর স্ট্রং। তিনি কি করলেন? প্রচুর রাজ্য দখল করলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, অনেকগুলো রাজ্য তিনি দখল করলেন। ক্লিয়ার? তাকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয়। ভিনসেন্ট স্মিথ কি বলেছেন? তাকে ভারতের নেপোলিয়ান বলা হয়। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে। কেন বলা হয়? তিনি কি করলেন? তিনি সাম্রাজ্য বিস্তার করলেন, দেখতে পাচ্ছ, প্রচুর বড় সাম্রাজ্য গঠন করলেন তিনি। কোথায় কোথায় করলেন দেখো। প্রথমেই দেখবো উত্তর ভারতের 9 জন রাজাকে পরাজিত করলেন, সেগুলো ছিল গণরাজ্য।
সেগুলোকে তিনি পরাজিত করলেন, 9 জন রাজাকে পরাজিত করলেন উত্তর ভারতের, সেগুলো ডাইরেক্টলি দখল করে নিলেন। তারপর কি করলেন, দক্ষিণ ভারতের তিনি 12 জন রাজাকে পরাজিত করলেন। তাহলে উত্তর ভারতের 9 জন রাজা এবং দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করলেন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এবং গ্রহণ পরিমক্ষ নীতি, অর্থাৎ দেখো দক্ষিণ ভারতে গিয়ে রাজত্ব করার কোনো মানে হয় না। তিনি কি করলেন, রাজ্যগুলো দখল করলেন এবং রাজ্যগুলোকে তারপর আবার ফিরিয়ে দিলেন। ঠিক আছে, এবং কি বললেন যে তোমরা নিজেদের মতো শাসন করো, কিন্তু আমাকে কি করবে, আমার প্রতি আনুগত্য প্রদর্শন করবে। ঠিক আছে, আমাকে ইয়েস স্যার নো স্যার আমি যা বলবো তোমরা ইয়েস স্যার বলবে। বুঝতে পারলে ব্যাপারটা? তো এই ব্যাপারটা ঘটলো। এবং রাজস্ব প্রত্যেক বছর নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আমার কাছে পাঠিয়ে দেবে, তাহলেই হবে, দিয়ে তোমরা নিজেদের মতো কি করো, নিজেদের মতো রাজ্য শাসন করো। এটাই বলা হয় গ্রহণ পরিমক্ষ নীতি। আর কি করলেন, মধ্য ভারতে, মনে রাখে মধ্য ভারতে কিছু জঙ্গল রাজ্য ছিল, অটবিক রাজ্য বলা হয়, আটবিক রাজ্য বলা হয়, সেগুলো তিনি দখল করলেন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তো ইনি হলেন সমুদ্রগুপ্ত। বুঝতে পারছো তাহলে কত বড় সাম্রাজ্য তিনি গঠন করে দিলেন। ক্লিয়ার? তাহলে তাকে কি বলা হয়, ভারতের নেপোলিয়ান বলা হয়। মনে থাকবে। এবার দেখো তারপরের যেগুলো প্রশ্ন আসে সেগুলো আমরা জানবো। কি, হরিসেন সভাকবির নাম কি? সমুদ্রগুপ্তের সভাকবি হচ্ছে হরিসেন। তার লেখা প্রশস্তির নাম কি? তার লেখা প্রশস্তির নাম হচ্ছে এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি। অনেকবার পরীক্ষা এসেছে যে প্রয়াগ প্রশস্তি কার লেখা, কার লেখা, সেটা হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের লেখা। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? তারপর দেখো কিছু মুদ্রা পাওয়া গেছে, হ্যাঁ কিছু কয়েন পাওয়া গেছে, সেখানে কি আছে দেখতে পাচ্ছ, বিনা বাদনরত মুদ্রা, অর্থাৎ এখানে সমুদ্রগুপ্ত বসে বিনা বাজাচ্ছেন। ঠিক আছে, তারপর মুদ্রাতে দেখো অশ্বের ছবি, এর থেকে কি বোঝা যায় যে অশ্বমেধ যজ্ঞ, তিনি অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। কেন? কারণ কয়েনে অশ্বের ছবি আছে। ক্লিয়ার? ক্লিয়ার? এছাড়া তিনি কবিতা কিছু গান রচনা করেছিলেন, তাই না? কি বলা হয় তাকে, উপাধি কি? কবিরাজ বলা হয়। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? কবিরাজ বলা হয়। মনে থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস? একবার কমেন্ট করে দাও যে হ্যাঁ ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তাহলে উপাধি কি? কবিরাজ। তারপর ধর্ম এবং সাহিত্য প্রতি তার খুবই আগ্রহ ছিল, তার তাকে কবিরাজ তো বলাই হচ্ছে। ঠিক আছে, এবং ব্রাহ্মণ্য ধর্মে এই সময় মনে রাখবে ব্রাহ্মণ্য ধর্মের আবার উত্থান হলো, সংস্কৃত ল্যাঙ্গুয়েজের অনেক ডেভেলপমেন্ট হলো। গুপ্ত যুগকে কি বলা হয়? গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়, গোল্ডেন এজ বলা হয়। কেন বলা হয়? গুপ্ত যুগকে কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়, গোল্ডেন এজ বলা হয়। কেন? এই সময় সমস্ত দিক থেকে কি হয়ে যাচ্ছিল? সার্বিক উন্নতি হচ্ছিল। ঠিক আছে, ধর্মের দিক থেকে উন্নতি হচ্ছে, ভাষার দিক থেকে উন্নতি হচ্ছে, সাহিত্যের দিক থেকে উন্নতি হচ্ছে, সমস্ত দিকে উন্নতি হচ্ছিল। তাই জন্য কি বলা হয়? গুপ্ত যুগকে কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তো আশা করি সমুদ্রগুপ্তের ব্যাপারে তোমরা টোটাল ইনফরমেশন পেয়ে গেলে। অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? সাইদ? ঠিক আছে, চলো বাকিরা বলো। ক্লিয়ার আশা করি সবার। তারপর চলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা কমেন্টে একবার অবশ্যই জানাবে যে তোমাদের এইভাবে যে পড়াচ্ছি, এই যে ছবি এত সুন্দরভাবে, তোমাদের ভালো লাগছে না ভালো লাগছে না? ঠিক আছে, একবার অবশ্যই কমেন্ট করবে তোমরা। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি? বিক্রমাদিত্য, তাই তো? তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমরা। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, তারপর দেখো ব্যক্তিগত পরিচয়। কি ব্যক্তিগত পরিচয়? তো পিতাকে, তো পিতা তো আমরা জানি সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের ছেলেই হচ্ছে কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। খুব ভালো, ছবি দেখে বেশি বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে বেশি বুঝতে পারছো, খুব ভালো। এইভাবেই আমরা পড়বো, প্লাস আমি যেভাবে লিখে লিখে পড়াই দুটোকে মিক্স করে পড়াবো। যেখানে লিখে লিখে পড়ানোর দরকার আমি লিখে লিখে পড়াবো, যেখানে আমরা এইভাবে পড়ার সেখানে আমরা এইভাবে পড়বো। ঠিক আছে, চলো তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আশা করি বুঝতে পারছো। তো ব্যক্তিগত পরিচয় বললাম সমুদ্রগুপ্ত, বংশ হচ্ছে গুপ্তরাজ বংশ। তারপর কি ইম্পর্টেন্ট কি একটা জিনিস মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পশ্চিম ভারতে, ছবিটা উল্টো হয়ে গেছে, পশ্চিম ভারত মানে এই জায়গাটাতে, তো মনে রাখবে এই জায়গাটায়
আমি দেখাচ্ছি তোমাদের। পশ্চিম ভারতের সৌরাষ্ট্র, ঠিক আছে, এই জায়গাটাতে কাদের কাদের দখলে ছিল? মনে রাখবো, শকদের দখলে ছিল। কি বললাম? এই জায়গাটা এখনো কাদের দখলে আছে? শকদের দখলে আছে। শকরা অ্যাটাক করেছিল না, সে আমরা পড়েছি এর আগের ক্লাসে, তাদের দখলে ছিল। ঠিক আছে, এবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি করলো? দ্বিতীয় চন্দ্রগুপ্ত এখানে মনে রাখবে বকাটক বলে একটা রাজ্য আছে। কি রাজ্য আছে? বকাটক। এই জায়গাটাতে কি রাজ্য আছে? দাক্ষিণাত্য মালভূমির এই জায়গাটায় বকাটক রাজবংশ আছে। ঠিক আছে, তাদের সাথে হাত মিলিয়ে কি করলো চন্দ্রগুপ্ত মৌর্য? শকদের পরাজিত করলো। বুঝতে পারলে? চন্দ্রগুপ্ত মৌর্য কি করলো? শকদের পরাজিত করলো। তাই জন্য দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকটা নাম কি, আরেকটা উপাধি কি? শকারি বলা হয় না? দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি? শকারি। এটা আমরা জানি তো, শকারি। এটা কিন্তু পরীক্ষায় আসে। শক যুক্ত অরি মানে শকদের শত্রু বা শকদের হত্যাকারী। তাহলে তার নাম দেওয়া হয়েছে কি? উপাধি দেওয়া হয়েছে শকারি। ক্লিয়ার? দেখো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা অবশ্যই বলবে। হয়ে গেল। তারপর দেখো, খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন ছিল। 9 জন রত্ন মানে 9 জন বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তি ছিল। এটাকে বলা হয় নবরত্ন, তাই না? তার মধ্যে একজন মহাকবি কালিদাস ছিল। আমরা সবাই জানি সব থেকে পপুলার মহাকবি কালিদাস কোন সময়ের লোক? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কার লোক। ঠিক আছে, এটা হচ্ছে নবরত্ন। এবার নবরত্ন কারা কারা ছিল একটু আমরা দেখে নিই। নবরত্ন কারা কারা ছিল আমরা একবার দেখে নেব। তো দেখো, চন্দ্রগুপ্ত এবং তার নবরত্ন, এটা চন্দ্রগুপ্ত। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নবরত্ন কে কে ছিল? দেখো, বরাহ মিহির, একজন জ্যোতির্বিজ্ঞানী, তাই তো? তার লেখা বইয়ের নাম বৃহৎ সংহিতা। কালিদাস সবাই চিনি আমরা, মেঘদূত, অভিজ্ঞান শকুন্তলাম, মালবিকাগ্নিমিত্রাম, কত রকমের বই, তাই না কালিদাসের। তারপর ধন্বন্তরী, একজন চিকিৎসক, আয়ুর্বেদ চিকিৎসক। স্বপ্নক, একজন জ্যোতির্বিজ্ঞানী। অমর সিংহ, অমর কোষ কে লিখেছে? অমর সিংহ। তারপর শঙ্কু বলে একজন ছিল, স্থাপত্য শিল্পের একজন মানুষ, শঙ্কু। বেতাল ভট্ট আর ঘটকপট আর বরুচি। তো এই কজন ছিল তার নবরত্ন। নামগুলো একটু মনে রাখবে, বরাহমিহির, কালিদাস, ধন্বন্তরী, খপনক, অমর সিংহ, শঙ্কু, বেতাল ভট্ট, ঘটকপট, বরুচি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস। ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। চলো, তাহলে হয়ে গেল আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মোটামুটি পড়লাম আমরা, আশা করি কিছু ভুলবে না। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় দেখো আরো কিছু কিছু পয়েন্ট আমরা দেখব। তিনি স্বর্ণ মুদ্রার প্রচলন করেন, বিভিন্ন ধরনের মুদ্রা প্রচলন করেন, ধর্মীয় সহিষ্ণুতা দেখিয়েছিলেন তিনি। ঠিক আছে, বিখ্যাত লৌহস্তম্ভ মেহেরওলি তার সময় তৈরি হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা বিখ্যাত লৌহস্তম্ভ আছে মেহেরওলিতে, সেটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তৈরি হয়। ঠিক আছে, এবং সেটা বর্তমানেও আছে এবং এক ফোঁটা তাতে জং লাগেনি। কেন? কারণ এতটাই পিওর লোহার সেটা। ঠিক আছে, এটা হচ্ছে বিখ্যাত মেহেরওলির লৌহস্তম্ভ। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত মনে থাকলো। আচ্ছা, এই সময় আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। কি হয়েছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় মনে রাখবে একজন চীনা পর্যটক এসেছিলেন। নাম বলো। চীনা পর্যটক, দেখি কে নাম বলতে পারো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় একজন চীন দেশ থেকে একজন পর্যটক এসেছিল, তার নাম কি? তোমরা কমেন্টে জানাও এটা। ঠিক আছে, চলো তারপরের চলে যাচ্ছি আমরা প্রথম কুমারগুপ্ত। এবার কার সম্পর্কে আমরা জানবো? এবার আমরা জানবো হচ্ছে প্রথম কুমারগুপ্তের ব্যাপারে। আমাদের কিন্তু জানতে হবে তার ব্যাপারে। প্রথম কুমারগুপ্ত, তো এর উপাধি ছিল হচ্ছে মহেন্দ্রাদিত্য এবং এ কার্তিকের পুজো করত। কার্তিকের পুজো করত, উপাধি ছিল হচ্ছে মহেন্দ্রাদিত্য। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ক্লিয়ার? আচ্ছা, এর বাবা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং মা হচ্ছে ধ্রুবদেবী। হয়ে গেল। আচ্ছা, সমীর বলছে হিউয়েনসাং, একদম ভুল। হিউয়েনসাং না, হিউয়েনসাং এসেছিল হর্ষবর্ধনের সময়। আচ্ছা, আমি এমন একটা জিনিস বলবো আর কোনোদিন ভুলবে না,
হিউয়েন সাং হ দিয়ে স্টার্ট, হর্ষবর্ধন হ দিয়ে স্টার্ট। তাহলে হিউয়েন সাং কার সময় আসবে? হর্ষবর্ধনের সময়। আর কোনোদিন ভুলবে না, ঠিক আছে? হিউয়েন সাং হ দিয়ে স্টার্ট, হর্ষবর্ধন হ দিয়ে স্টার্ট। তাহলে হিউয়েন সাং কার সময় এসছে? হর্ষবর্ধনের সময়। তাহলে আরেকজন কে পড়ে রয়েছে? পা হিয়েন। তাহলে পা হিয়েন। সমীর, বুঝতে পারলে? আর কোনোদিন ভুলবে ব্যাপারটা? কনফিউশনটা আর হবে কোনোদিন? আশা করি আর কোনোদিন হবে না। তাহলে পা হিয়েন, তাই না? কেন? হর্ষবর্ধন হ দিয়ে স্টার্ট, হিউয়েন সাং হ দিয়ে স্টার্ট। আর কোনোদিন ভুলবে না। তাহলে চীনা পর্যটক পা হিয়েন এসেছিলেন চন্দ্রগুপ্তের রাজসভায় এবং তার লেখা বইয়ের নাম কি? ফু কুও কি। কি? ফু কুও কি। মনে থাকবে? মনে থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি মনে থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশা করি মনে থাকবে সবার। তারপর দেখো, প্রথম কুমারগুপ্তের ব্যাপারে পড়ছিলাম আমরা। এবার প্রথম কুমারগুপ্ত কি করলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হুন আক্রমণ প্রতিরোধ করলো। কি করলো? সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হুন আক্রমণ। এটা কিন্তু পরীক্ষায় আসে যে হুন আক্রমণ কে প্রতিরোধ করেছিল। তো এও করেছিল, মনে রাখবে। তারপরে স্কন্দগুপ্ত করেছিল, আমরা দেখবো সেটা পরে। আচ্ছা, এবং বিশাল সাম্রাজ্যকে অক্ষুণ্ণ রাখলো। বিশাল সাম্রাজ্যকে অক্ষুণ্ণ রাখলো। মনে রাখবে, প্রথম কুমারগুপ্তের সময় কি হয়েছিল? সব থেকে বেশি শান্তি শৃঙ্খলা বজায় ছিল, সব থেকে বেশি শ্রীবৃদ্ধি ঘটেছিল গুপ্ত সাম্রাজ্যে, ঠিক আছে? আচ্ছা, এবার নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিল মাই ডিয়ার স্টুডেন্টস? প্রথম কুমারগুপ্ত। অনেকবার পরীক্ষায় আসে। নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিল? কি হবে উত্তর আমাদের? প্রথম কুমারগুপ্ত। মনে থাকবে? তাহলে প্রথম কুমারগুপ্ত কি করেছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল। আশা করি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবং কার্তিকের বিভিন্ন মুদ্রা পাওয়া গেছে, অর্থাৎ তিনি কার্তিকের পুজো করত, তিনি অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন, ঠিক আছে? তিনি শৈব এবং বৈষ্ণব উপাসনা করতেন। হয়ে গেল। তাহলে ইম্পর্টেন্ট কি? নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? প্রথম কুমারগুপ্ত, যেন মনে থাকি। তারপর দেখবো আমরা। তারপর দেখো স্কন্দগুপ্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্কন্দগুপ্ত খুবই ইম্পর্টেন্ট। স্কন্দগুপ্তকে কি বলা হয়? ভারতের রক্ষাকারী বলা হয়। মনে থাকবে, স্কন্দগুপ্তকে কি বলা হয়? ভারতের রক্ষাকারী। এবং শেষ মহান গুপ্ত সম্রাট। শেষ মহান গুপ্ত সম্রাট কেন? কারণ এরপরে যারা এসেছিল সবাই কি ছিল? সবাই দুর্বল ছিল। তাহলে ভারতের রক্ষাকারী এবং শেষ মহান গুপ্ত সম্রাট। এক, তো সিংহাসনের দাবি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল এবং শত্রুদের পরাজিত করে কি করলো? ক্ষমতা দখল করলো। কোথায় লেখা আছে এটা? ভিতরি স্তম্ভলেখতে লেখা আছে। হয়ে গেল। হুন আক্রমণ প্রতিহত করেছিল। ভারতের উত্তর পশ্চিমে ভয়াবহ হুনদের আক্রমণ। হুন কারা? হুন ছিল একদম মধ্য এশিয়ার বর্বর জাতি, সবকিছু নষ্ট করে দেয়, সবকিছু ধ্বংস করে দেয়। তাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করেছিল, ঠিক আছে? ক্লিয়ার? তারপর দেখো, ভিতারি ও জুনাগড় স্তম্ভলিপি। এই সময় ভিতারি স্তম্ভলিপি আর জুনাগড় স্তম্ভলিপি লেখা হয়েছিল। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ক্লিয়ার? আচ্ছা, পরবর্তীকালে সুদর্শন হ্রদের বাঁধ সংস্কারও করেছিল। তো দেখো, সুদর্শন হ্রদ তৈরি হয়েছিল আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, ঠিক আছে? শক রাজা রুদ্রদমন ওটাকে কি করেছিল? সংস্কার করেছিল। আর এদিকে প্রথম স্কন্দগুপ্ত কি করলো? সুদর্শন হ্রদের সংস্কার করলো। হয়ে গেল। আচ্ছা, এবার আস্তে আস্তে কি হলো? মনে রাখবে, দীর্ঘ যুদ্ধের কারণে সাম্রাজ্যে আর্থিক চাপের সৃষ্টি হলো। আর্থিক চাপের সৃষ্টি হলো, গুপ্ত শাসনের অবক্ষয় শুরু হয়ে গেল। শেষ মহান গুপ্ত সম্রাট হচ্ছে স্কন্দগুপ্ত। এবার আস্তে আস্তে কি হবে? গুপ্ত সাম্রাজ্যের পতন হবে। আশা করি বুঝতে পারছো। তো যারা চ্যানেলে নতুন আছো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তারপর দেখো, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম দুই সম্রাট। আচ্ছা, তাই আমাদের হয়ে গেছে, ঠিক আছে? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে আমরা জানি, কে? তিনি হচ্ছেন শ্রীগুপ্ত। আর তারপর হচ্ছে ঘটোৎকচ গুপ্ত, তো এটা আমরা জানি। এবার গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ কি?
এই যে এত বড় একটা গুপ্ত সাম্রাজ্য, এই গুপ্ত সাম্রাজ্যের পতনের কি কারণ হতে পারে, সে কারণগুলো আমরা দেখব। দেখো, এক হুন আক্রমণ। তাহলে দেখো, স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করলো। স্কন্দগুপ্তকে কি বলা হয়? ভারতের রক্ষাকারী বলা হচ্ছে, ঠিক আছে, খুব ভালো। মানে স্কন্দগুপ্ত মারা যাওয়ার পরেও তারপরেও হুন আক্রমণ কন্টিনিউ থাকলো, হুন আক্রমণ করেই যাচ্ছে। এর ফলে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে বারবার আক্রমণের ফলে প্রতিরক্ষায় বড় চাপ, অর্থাৎ ডিফেন্সের চাপ সৃষ্টি হচ্ছে, প্রচুর টাকা খরচা হচ্ছে, কিন্তু এদেরকে আটকে রাখা যাচ্ছে না। এর ফলে আস্তে 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 কি হলো, আমাদের গুপ্ত সাম্রাজ্যের পতন শুরু হয়ে গেল। তারপর অর্থনৈতিক দুর্বলতা, যেটা বললাম, দীর্ঘ যুদ্ধের কারণে আর্থিক সংকটের সৃষ্টি হচ্ছিল, বাণিজ্য হ্রাস পাচ্ছিল। যদি যুদ্ধ হয় বারবার কি হবে? অর্থনীতি নষ্ট হবে, বাণিজ্যে হ্রাস পাবে, রাজস্ব কমে যাচ্ছিল। বুঝতে পারলে? যখন আমাদের দেশে একটা নির্দিষ্ট আইন শৃঙ্খলা থাকে, সবকিছু ঠিকঠাক ভাবে হয়, তখন গ্রোথ হয়, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়, জিডিপি বাড়ে। বাট যদি যুদ্ধ চলতে থাকে তাহলে কি হয়? সেই দেশের অর্থনীতি কিন্তু একদম খারাপ হয়ে যায়। পাকিস্তানের যেমন খারাপ হয়ে গেছে, আফগানিস্তানের যেমন খারাপ আছে, ঠিক আছে, সিরিয়া, বর্তমানে আমরা ইরানের দেখছি অবস্থা, আস্তে আস্তে ওদের অর্থনীতি কিন্তু একদম ভেঙে যাবে। কোনো বৈদেশিক ইনভেস্টমেন্ট আসবে না সেখানে। বুঝতে পারছো? আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের সৃষ্টি হবে, কিছু করার না, এটা হবেই। তো এখানেও এটা হচ্ছে। আঞ্চলিক বিদ্রোহ, তাহলে কি হলো? পরবর্তী যে রাজারা ছিল তারা দুর্বল, এর ফলে আঞ্চলিক যে ছোট ছোট রাজ্য ছিল তারা স্বাধীনতা ঘোষণা করছে। বুঝতে পারছো? যে আঞ্চলিক রাজা তারা স্বাধীনতা ঘোষণা করছে, সংহতি নষ্ট হচ্ছে সাম্রাজ্যের। এবং আর সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা, দুর্বল উত্তরাধিকারী। তাহলে স্কন্দগুপ্তের পর যারাই রাজা হয়েছিল তারা কেউ অতটা স্ট্রং ছিল না, এটাও একটা কারণ। এইভাবে আস্তে আস্তে সমস্ত কারণ একত্রিত হয়ে গুপ্ত সাম্রাজ্যের পতনকে অবধারিত করে দিল। আশা করি ক্লিয়ার, আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার। গুপ্ত সাম্রাজ্যের পতন তোমরা বুঝতে পেরেছো? কমেন্ট করে দেবে একবার। তাহলে আমরা দেখো কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তাহলে আমরা কি পড়লাম ছোট্ট করে আমরা একটা রিভিশন করে নিতে পারি। তো দেখে নাও কি পড়লাম আমরা। প্রস্তর যুগ, প্রথম থেকে আমি তোমাদের রিভিশন কেন করাই, কারণ ইতিহাসে তোমাদের আমি বলেছিলাম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পরপর কি ঘটনা ঘটেছে সেই সম্পর্কে অবহিত থাকা। পরপর কি ঘটনা ঘটেছে তবেই আমাদের ইতিহাস পড়তে ইন্টারেস্টিং লাগবে। পরপর কি ঘটনা ঘটেছে সেটা যদি না জানি, ইতিহাস খুবই বোরিং লাগবে, খুবই বাজে লাগবে। তাহলে দেখো, প্রথমে হচ্ছে প্রস্তর যুগ। প্রস্তর যুগকে আমরা কভাগে ভাগ করি? আমরা কিন্তু 3 ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে প্যালিওলিথিক এজ, প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক এজ, মধ্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ, নবপ্রস্তর যুগ, তাই না? এই 3 ভাগে ভাগ করি। এবং আমরা দেখলাম নবপ্রস্তর যুগে একটি সভ্যতা গড়ে উঠলো যাকে বলা হয় মেহেরগড় সভ্যতা। এই মেহেরগড় সভ্যতা হচ্ছে, মনে রাখবে, ভারতীয় উপমহাদেশের সব থেকে প্রাচীন সভ্যতা, তাই না? মেহেরগড় সভ্যতা কি? ভারতীয় উপমহাদেশের সব থেকে প্রাচীন সভ্যতা। তারপর হরপ্পা সভ্যতা, এটা হচ্ছে শহর কেন্দ্রিক সভ্যতা, প্রথম নগরায়ণ বলা হয়। শহর কেন্দ্রিক সভ্যতা, প্রথম নগরায়ণ বলা হয়, ঠিক আছে। আর ভারতীয় উপমহাদেশে প্রথম কোন ধাতু ব্যবহার করা হয়েছিল, সেটা হচ্ছে তামার ধাতু ব্যবহার করা হয়েছিল। তারপর কি হলো? বৈদিক সভ্যতা, আর্যরা বাইরে থেকে এলো এবং ভারতে যে সভ্যতার সূচনা হলো সেটাকে আমরা বলি বৈদিক সভ্যতা, তাই তো। এবং বৈদিক সভ্যতার শেষের দিকে আমরা দেখলাম ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেল। এর ফলে কিছু নতুন নতুন ধর্মের সৃষ্টি হলো, যেমন বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উত্থান হলো, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, এরপরে কি হলো? মগধ সাম্রাজ্যের উত্থান হলো, 3টি বংশ রাজত্ব করলো এখানে। তারপর মৌর্য সাম্রাজ্যের ব্যাপারে পড়লাম, তারপর মৌর্য পরবর্তী যুগ পড়লাম। এই সময় কি হলো? ইন্দো গ্রিক, কুষাণ, শক, এরা সবাই অ্যাটাক করলো ভারতে। তারপর হচ্ছে গুপ্ত যুগ, যেটা আমাদের আজকে পাঠ্য। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? শ্রীগুপ্তকে। গুপ্ত কারা ছিল? গুপ্তরা কিন্তু কুষাণদের আমলে সামন্ত ছিল এরা। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তারপর আমরা কি দেখলাম? প্রথম চন্দ্রগুপ্তের ব্যাপারে আমরা আলোচনা করলাম। প্রথম চন্দ্রগুপ্তের ব্যাপারে আমরা কি দেখলাম? চন্দ্রগুপ্তকে বলা হয় গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তার উপাধি কি? মহারাজা ধীরাজ। তারপর তিনি লিচ্ছবি রাজকুমারী কুমার দেবীকে বিবাহ করেন এবং রাজনৈতিকভাবে তাদের মর্যাদা বৃদ্ধি পায়, ঠিক আছে, ক্লিয়ার। আর চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তের সময়
গুপ্তাব্দ চালু হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। কত সালে? 319 বা 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ চালু হয়, এটা মনে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। তারপর দেখো আমরা কি দেখলাম, সমুদ্রগুপ্তের ব্যাপারে দেখলাম, তাই না? সমুদ্রগুপ্ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসক। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে? তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয়। কেন? কারণ তিনি এত বড় অঞ্চলে তার সাম্রাজ্য স্থাপন করলেন। উত্তর ভারতের 9 জন রাজা তার পরাজিত করলেন, দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করলেন, তাই না? এবং সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল? হরিসেন। হরিসেন সে কি লিখেছিল? এলাহাবাদ প্রশস্তি লিখেছিল বা প্রয়াগ প্রশস্তি লিখেছিল, এবং তার বিনা বাদনরত মুদ্রা পাওয়া যায়। সেখানে অশ্বমেধ, বিভিন্ন কয়েনে অশ্বমেধ অর্থাৎ ঘোড়ার ছবি আছে, সেটা থেকে অনুমান করা হয় তিনি অশ্বমেধের যজ্ঞ করিয়েছিলেন, ঠিক আছে? এবং এই সময় হিন্দু ধর্ম, ব্রাহ্মণ্য ধর্ম এবং সংস্কৃত ভাষার বিকাশ ঘটেছিল। গুপ্ত সাম্রাজ্যকে তাই না কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়। হিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস। তারপর দেখলাম দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার উপাধি হচ্ছে, একটা হচ্ছে বিক্রমাদিত্য, আরেকটা উপাধি হচ্ছে শকারি। শকারি কেন? কারণ তিনি শকদের পরাজিত করেছিলেন, তাই না তার উপাধি হচ্ছে শকারি। তার রাজসভার নবরত্ন ছিল, তার মধ্যে একজন হচ্ছে কালিদাস, ধন্বন্তরী, বরাহমিহির, বেতাল ভট্ট, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, আর এই সময় লৌহস্তম্ভ, মেহেরওলি লৌহস্তম্ভ তৈরি হয়েছিল, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় একজন চীনা পরিব্রাজক বা পর্যটক এসেছিল ভারতে, তার নাম ফা হিয়েন। তার লেখা বইয়ের নাম পু পুও কি। মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। তারপর কি দেখলাম? প্রথম কুমারগুপ্ত, উপাধি হচ্ছে মহেন্দ্রাদিত্য, মহেন্দ্র, এই সব উপাধি নিয়েছিলেন তিনি। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কি? নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কার সময়? প্রথম কুমারগুপ্তের সময়। তিনি কার্তিকের উপাসনা করতেন। এছাড়া শিব, বৈষ্ণব সব ধর্মই তিনি পালন করতেন, বাট কার্তিকের তিনি উপাসনা করতেন। তারপর স্কন্দগুপ্তকে কি বলা হয়? ভারতের রক্ষাকারী এবং শেষ মহান গুপ্ত সম্রাট, ঠিক আছে? তিনি কি করেছিলেন? স্কন্দগুপ্ত কি করেছিলেন? হুনদের পরাজিত করেছিলেন, তাই জন্য তাকে ভারতের রক্ষাকারী বলা হচ্ছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম 2 সম্রাট, যেটা আমরা আগেও পড়েছি। আর আর গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণটা আমরা পড়লাম। পতনের কারণ কি? হুন আক্রমণ। তারপর কি? অর্থনৈতিক দুর্বলতা। তারপর কি? আঞ্চলিক বিদ্রোহ। তারপর কি? দুর্বল উত্তরসূরি। এই ব্যাপারটা আশা করি বুঝতে পারলে কিনা একবার কমেন্টে জানাও, যে তোমরা বুঝতে পারলে কিনা একবার কমেন্টে জানাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো এরপর যেটা আমরা বলছিলাম যে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিই, ঠিক আছে? এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। চলো দেখে নাও। বলো, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? প্রথম প্রশ্ন দেখো, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সহজ সহজ কিছু এমসিকিউ আমরা করে নেব, ফটাফট অ্যান্সার দাও তোমরা। খুবই সহজ। যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কে বলবে? বলো। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কমেন্ট করো তাড়াতাড়ি। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? লাইভে থাকলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে দেখো, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন, এখানে দেখো লেখাই নেই, শ্রীগুপ্তের কথা লেখা নেই, তাহলে আমরা কি বলবো? চন্দ্রগুপ্ত 1। যেহেতু লেখা নেই আমরা বলবো চন্দ্রগুপ্ত 1, বাট চন্দ্রগুপ্ত 1কে বলা হয় গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, এটা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 2, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? কি? ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? কি অ্যান্সার হবে? ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় বলো? ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? কি অ্যান্সার হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা শাহিদ, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা?
চলো, 2 দুয়ের বি একদম ঠিক, ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো তারপর দেখো কোশ্চেন নাম্বার 3, এলাহাবাদ স্তম্ভলিপি কার সময়ের? তাহলে এলাহাবাদ স্তম্ভলিপি কার সময়ের কি হবে? মানে এলাহাবাদ প্রশস্তি কার সময়ের কি হবে? এলাহাবাদ প্রশস্তি, কোশ্চেন নাম্বার 3 বলো কি হবে? কোশ্চেন নাম্বার 3 মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 3 হচ্ছে অপশন বি, তাই তো, সমুদ্রগুপ্ত। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেনের লেখা। হরিসেন কে? সভাকবি, তাই তো। আচ্ছা, এছাড়া সমুদ্রগুপ্তকে কি বলা হয়? কবিরাজ বলা হয়, এটা মনে রাখবে, তার উপাধি ছিল কবিরাজ। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, বিক্রমাদিত্য নামে কে পরিচিত? বিক্রমাদিত্য নামে কে পরিচিত? বিক্রমাদিত্য নামে কে পরিচিত? বিক্রমাদিত্য নামে কে পরিচিত বলো? কোশ্চেন নাম্বার 4, হুইজ হুইজ নোন অ্যাজ বিক্রমাদিত্য কি হবে? 4-এর সি, সাহিদ সমীর, একদম ঠিক, 4-এর সি। চন্দ্রগুপ্ত 2, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বাহ, খুব ভালো। আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন ভারতে এসেছিল। 5 নম্বর, গুপ্ত যুগে কোন ভাষার সর্বাধিক উন্নতি হয়? গুপ্ত যুগে কোন ভাষা সর্বাধিক উন্নতি হয় বলো কি হবে? গুপ্ত যুগে কোন ভাষার সর্বাধিক উন্নতি হয় বলো দেখি কি হবে? বলো। 5-এর সি, 5-এর সি, বাহ, এটা হচ্ছে সংস্কৃত ভাষা, একদম ঠিক। কোশ্চেন নাম্বার 6, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে মাই ডিয়ার স্টুডেন্টস। আবার বলছি, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই একটা লাইক করে নাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? এবং ডেসক্রিপশন বক্সে দেখবে আমাদের যে যে কোর্সগুলো এখন চলছে সেগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। প্লাস ডেসক্রিপশন বক্সে দেখবে একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে আমাদের সম্পর্কে, আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে? যে ফ্রি ভিডিওগুলো তোমাদের দেওয়া হবে, যে যে নোটিফিকেশনগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। সেখানে তোমাদের ফ্রি পিডিএফ নোটসও প্রোভাইড করা হয়, ঠিক আছে? তো অবশ্যই তোমরা টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? চলো তারপর কোশ্চেন নাম্বার 6-এর বি, 6-এর বি, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্ত, তাই তো, একদম সঠিক। চলো কোশ্চেন নাম্বার 7 দেখবো আমরা। চীনা পর্যটক পা হিয়েন কার সময় ভারতে আসেন? ঠিক আছে, চীনা পর্যটক পা হিয়েন কার সময় ভারতে আসেন কি হবে? চন্দ্রগুপ্ত 1, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না স্কন্দগুপ্ত? তো পা হিয়েন কার সময় ভারতে আসে আমরা সবাই জানি, বলে দাও, খুব সহজ। বলো, চীনা পর্যটক পা হিয়েন কার সময় ভারতে আসেন? কোশ্চেন নাম্বার 7, 7-এর সি, 7-এর সি, সমীর, শাহিদ, 7-এর সি। তো আমাদের হয়ে যাবে চন্দ্রগুপ্ত 2, একদম সঠিক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত হয়ে গেল আমাদের। ক্লিয়ার মাই ডিয়ার? কোশ্চেন নাম্বার 7 দেখো, 7 হয়ে গেল। অভিজ্ঞান শকুন্তলম কার লেখা? খুবই সহজ, ছোটবেলা থেকে আমরা হয়তো পড়ে আসছি। অভিজ্ঞান শকুন্তলম কার রচনা করেন, কে রচনা করেন? অভিজ্ঞান শকুন্তলম কার রচনা কি হবে মাই ডিয়ার স্টুডেন্টস? বলো। তো অভিজ্ঞান শকুন্তলম ভাস কালিদাস, বাণভট্ট, শূদ্রক, 8-এর বি, 8-এর বি, একদম ঠিক, কালিদাসের লেখা, একদম সঠিক, কালিদাসের লেখা। কোশ্চেন নাম্বার 8 দেখো, হয়ে গেল আমাদের। কোশ্চেন নাম্বার 9, গুপ্ত যুগের শূন্যের ধারণা কে দেন? গুপ্ত যুগে শূন্যের ধারণা কে দেন বলো? শূন্যের ধারণা কে দেন? আর্যভট্ট, বরাহমিহির, ভাস্কর, চাণক্য? আর্যভট্ট কি হবে? ধারণা কে দেয় বলো?
তো আমাদের উত্তর কি হয়ে যাবে? বাহ, খুব ভালো। তো আর্যভট্ট, আমরা সবাই জানি শূন্যের ধারণা দেন কে? আর্যভট্ট। একদম ঠিক। গুপ্ত যুগের শেষ শক্তিশালী শাসক কে? গুপ্ত যুগের শেষ শক্তিশালী শাসক, একটু আগেই পড়লাম আমরা, কি হবে বলো? গুপ্ত যুগের শেষ শক্তিশালী শাসক কে? কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত? 10-20 সমীর, স্কন্দগুপ্ত। একদম সঠিক, স্কন্দগুপ্ত। আর স্কন্দগুপ্তকে কি বলা হয়? ভারতের রক্ষাকারী বলা হয়। ভারতের রক্ষাকারী কাকে বলে? স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 11 দেখো। গুপ্ত যুগে প্রধান অর্থনীতি কি ছিল? গুপ্ত যুগে প্রধান অর্থনীতি কি ছিল? একদম ঠিক সমীর, খুব ভালো। গুপ্ত যুগে প্রধান অর্থনীতি কি ছিল? তো শিল্প, বাণিজ্য, কৃষি। আমরা জানি যে আগেকার দিনে সবসময় কৃষি প্রধান জীবিকা ছিল, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। আগে কেন, বর্তমানে ভারতেও আমাদের প্রধান অর্থনীতি কি? গুপ্ত যুগে কেন বাদ দাও, ভারতে আমাদের বর্তমানেও কি আমাদের অর্থনীতির প্রধান ভিত্তি কি? বর্তমানেও তো কৃষি, তাই না? বর্তমানেও অর্থনীতির ভিত্তি আমাদের কৃষি, ঠিক আছে। কৃষিকাজ যদি না হয় ঠিকঠাক কোনো বছর, সব জিনিস কি হয়ে যাবে? উল্টো পাল্টা হয়ে যাবে, সব জিনিসের দাম বেড়ে যাবে, খাদ্যাভাব দেখা দেবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12 দেখো। মানুষ মারা যাবে না খেয়ে, এমন হতে পারে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12, গুপ্ত যুগে কোন ধাতুর মুদ্রা বেশি প্রচলিত ছিল? গুপ্ত যুগে কোন ধাতুর মুদ্রা বেশি প্রচলিত ছিল বলো? তামা, রূপা, সোনা, লোহা? কোন ধাতুর ব্যবহার? তো আমরা দেখলাম মৌর্য যুগে ছিল, ইন্দো গ্রিকরা যখন আক্রমণ করলো, সোনার মুদ্রা, কুষাণদের সময় আরো সোনার মুদ্রা, গুপ্ত যুগে কি হলো? আরো সোনার মুদ্রা ব্যবহার করা হলো। তাহলে কি বলবো? সোনার মুদ্রা, ঠিক আছে, ক্লিয়ার। তারপর দেখো কোশ্চেন নম্বর 13, গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিদ কে? বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন? বরাহমিহির, আর্যভট্ট, নাগার্জুনা, চরক? কে হবে? খুবই সহজ। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন বলো? বলো, বলে ফেলো। গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন? কোশ্চেন নাম্বার 13। 13 A 13 B। না, আর্যভট্ট না, বরাহমিহির জ্যোতির্বিজ্ঞানীর কথা বলা হচ্ছে, ঠিক আছে। জ্যোতির্বিজ্ঞানীর কথা বলা হচ্ছে, তাহলে আমাদের হয়ে যায় বরাহমিহির, হয়ে গেল। আচ্ছা, আর্যভট্ট তো গণিতবিদ ছিলেন, ঠিক আছে, ম্যাথামেটিশিয়ান ছিলেন, গণিতবিদ বলতে পারি। আচ্ছা, 14 নম্বর দেখো। গুপ্ত যুগের চিত্রকলার জন্য বিখ্যাত স্থান কোনটি? গুপ্ত যুগের চিত্রকলার জন্য বিখ্যাত স্থান? অজন্তা গুহা, সাচি স্তূপ, এলিফ্যান্টা, না কোণার্ক? এলিফ্যান্টা হবে না, বলো। অজন্তা গুহা হবে না, কোণার্ক টেম্পলও হবে না, তাহলে সাচি স্তূপ। সাচি স্তূপ। আর কি হবে ঠিক করে বলো? 14টা তোমরা কমেন্টে জানাবে যে এর অ্যান্সার কি হবে। গুপ্ত যুগে চিত্রকলার জন্য বিখ্যাত স্থান, সব থেকে বিখ্যাত স্থান কোনটা গুপ্ত যুগে? কে বলবে? কমেন্ট বক্সে সবাই জানাবে এটা, ওকে। চলো কোশ্চেন নাম্বার 15, গুপ্ত যুগে নবরত্ন কার দরবারে ছিল? গুপ্ত যুগে নবরত্ন, যারা লাইভ দেখছো, ঠিক আছে, বা যারা পরে ভিডিওটা দেখবে, গুপ্ত যুগে নবরত্ন কার দরবারে ছিল? এটা সবাই কমেন্ট করে জানাবে। খুবই সহজ প্রশ্ন, কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16 দেখবো আমরা।
গুপ্ত যুগে অশ্বমেধ যজ্ঞ কে করেন? তাহলে অশ্বমেধ যজ্ঞ কে করে? চন্দ্রগুপ্ত 1, সমুদ্রগুপ্ত, বিক্রমাদিত্য, স্কন্দগুপ্ত। বলো কি হবে? অশ্বমেধ যজ্ঞ কে করে? বলো। কোশ্চেন নাম্বার 16 কি হয় বলো? একদম ঠিক, 14টা। 14 নম্বরটা কোথায় গেল? কি হবে আমাদের? অজন্তা কেভস, তাই তো? একদম সঠিক। কি হবে? অজন্তা কেভস, অপশন সি 14। ঠিক আছে। সাঁচি স্তূপ কোন সময় হয়েছিল? মৌর্য যুগে, তাই না? ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? চলো নেক্সট দেখবো আমরা। আর নবরত্ন তোমরা কমেন্টে জানাবে অবশ্যই। তাহলে গুপ্ত যুগে অশ্বমেধ যজ্ঞ কে করেন? কোশ্চেন নাম্বার 16 বলো। গুপ্ত যুগে অশ্বমেধ যজ্ঞ কারা করেন? কি হবে রাইট অ্যান্সার? গুপ্ত যুগে অশ্বমেধ যজ্ঞ কে করেন? একদম ঠিক সমীর, সম্রাট অশোকের সাঁচি স্তূপ। খুব ভালো। আচ্ছা, তাহলে সম্রাট অশোকের সাঁচি স্তূপ সারনাথে আছে, তাই তো? সেখানে কি আছে? লৌহস্তম্ভ আছে, সেখানে সিংহ মূর্তি আছে, যেটা আমাদের কি বর্তমানে জাতীয় প্রতীক। তাহলে 16 নম্বর কি করছো তোমরা? 16 বি, 16 বি, 16 বি। আচ্ছা, তাহলে সমুদ্রগুপ্ত একদম ঠিক। কয়েনে কি পাওয়া গেছে সমুদ্রগুপ্তের সোনার কয়েনে? একটা হচ্ছে বিনা বাদনরত ছবি পাওয়া গেছে, আর একটা কি পাওয়া গেছে? অশ্বের ছবি পাওয়া গেছে। তার মানে অশ্বমেধ যজ্ঞ করতো অনেক। ঠিক আছে, তাহলে সমুদ্রগুপ্ত হবে আমাদের উত্তর। কোশ্চেন নাম্বার 17 দেখো। হুন আক্রমণ প্রতিহত করেন কে? হুন আক্রমণ কে প্রতিহত করেন? এগুলো পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়। কোশ্চেনগুলো সোজা হলেও এগুলো কিন্তু বারবার রিপিট হয়। ঠিক আছে, আর এই কোশ্চেনগুলো যেন ভুল না হয় কখনোই, এটা মাথায় রাখবে। হুন আক্রমণ কে প্রতিহত করেন? কি হবে রাইট অ্যান্সার আমাদের? 17 বি। 17 বি, হ্যাঁ 17 বি। হুন আক্রমণ কে প্রতিহত করেন? 17 সি উত্তর হবে আমাদের। স্কন্দগুপ্ত, তাই না? তাকে কি বলা হয়? ভারতের রক্ষাকারী বলা হয়। ঠিক আছে, মেন স্কন্দগুপ্ত বলবো আমরা। প্রথম কুমারগুপ্তের সময়ও আক্রমণ হচ্ছিল হুনদের, তিনিও আক্রমণটাকে আটকেছিলেন। বাট অপশনে যদি আমাদের স্কন্দগুপ্ত থাকে, সবসময় স্কন্দগুপ্ত হবে। তিনি বারবার হুন আক্রমণ আটকেছিলেন, এবং স্কন্দগুপ্তের পর হুনরা আক্রমণ করেনি অনেক বছর। তারপর আবার আক্রমণ করা শুরু করলো, এবং তাদের আক্রমণের ফলে গুপ্ত সাম্রাজ্য আস্তে আস্তে সমাপ্ত হয়ে গেল, বিনাশ হয়ে গেল। ওকে, তাহলে 18 দেখো। গুপ্ত যুগের সমাজের প্রধান কি বৈশিষ্ট্য ছিল? গণতন্ত্র, বর্ণ ব্যবস্থা, সাম্যবাদ, দাস প্রথা। গণতন্ত্র তো ছিলই না, বলো। বর্ণ ব্যবস্থা তো ছিল, সাম্যবাদও হবে না, দাস প্রথা হবে না। তো আমরা বলবো বর্ণ ব্যবস্থা ছিল তখন। ঠিক আছে, বর্ণ ব্যবস্থা ছিল। কোশ্চেন নাম্বার 19, লাস্ট দুটো প্রশ্ন আমরা দেখে নেবো। দেখো, গুপ্ত যুগে ধর্মীয় অবস্থা কেমন ছিল? শুধু বৌদ্ধ, শুধু জৈন, হিন্দু ধর্ম প্রধান, ইসলাম? তো কুমারগুপ্তের সময়, হ্যাঁ অবশ্যই, নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল প্রথম কুমারগুপ্তের সময়। 18 বি, 18 বি। কোশ্চেন নাম্বার 19 দেখো, গুপ্ত যুগে ধর্মীয় অবস্থা কেমন ছিল? তো দেখো, ইসলাম তো হবে না আমরা জানি। কেন? ইসলাম ভারতীয় উপমহাদেশে আগে ইসলাম ছিল না, সেটা আমরা সবাই জানি। তাই তো? আমরা দেখো এত কিছু হিস্ট্রি পড়লাম, এখন পর্যন্ত আমরা ইসলামিক কোনো কিছু পড়লাম না। কেন? কারণ ছিল না ভারতীয় উপমহাদেশে। ঠিক আছে, কবে আসবে? 712 খ্রিস্টাব্দে আসবে, আমরা জানি। এটা আমরা মধ্যযুগে পড়বো। মোহাম্মদ বিন কাসিম প্রথম কি করবে? ভারতীয় উপমহাদেশে আক্রমণ করবে, সিন্ধু প্রদেশে আক্রমণ করবে। তো সেখান থেকে তারপর ভারতীয় উপমহাদেশে ইসলাম ধর্মের সূত্রপাত, সেটা আমরা মধ্যযুগে পড়বো। বাট এখানে আমরা কি পড়বো? শুধু বৌদ্ধ, শুধু জৈন হবে না, তাহলে হিন্দু ধর্ম প্রধান, এটাই আমরা বলবো। মানে ব্রাহ্মণ্য ধর্মের প্রাধান্য ছিল এই সময়, তাই তো? তাহলে 19-এর এ, তাহিদ, এটা হতে পারে 19-এর এ শুধু বৌদ্ধ ধর্ম হতে পারে?
তাহলে কি হবে আমাদের 19-এর বি আমাদের রাইট অ্যান্সার হবে, তাই না? হিন্দু ধর্ম মানে এখানে ব্রাহ্মণ ধর্মের প্রাধান্য ছিল। হচ্ছে তো 20 নাম্বার, গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি? মঙ্গলদের আক্রমণ। মঙ্গলদের এখানে কোনো কানেকশন নেই, ব্রিটিশ শাসন হবে না, আরব আক্রমণ হবে না, তাহলে আমাদের হবে হুন আক্রমণ। হুন আক্রমণ মাই ডিয়ার স্টুডেন্টস। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করতেই থাকি এবং আমাদের কিন্তু কিছু কোর্স চলছে বর্তমানে। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই কোর্সগুলোর সম্পর্কে জানতে পারো। একটা চলছে আপার প্রাইমারি টেট, আর একটা চলছে হচ্ছে আমাদের হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি। এই দুটো কোর্স চলছে। তোমরা যদি ভর্তি হতে চাও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে তোমরা ভর্তি হতে পারো। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে সমস্ত ইনফরমেশন পেতে পারো। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে অ্যাপ্লিকেশনের লিঙ্ক থেকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমাদের সাথে যুক্ত হতে পারো, ঠিক আছে? এছাড়া দেখবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানেও জয়েন হয়ে থাকতে পারো। ক্লিয়ার? তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার পুরো ব্যাপারটা। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তো আজকে আমাদের এতটাই থাক। তাহলে আমরা কি পড়লাম আজকে? গুপ্ত সাম্রাজ্য। এরপরের দিন আমরা কি পড়বো? এরপরের দিন আমরা পড়বো হচ্ছে পরবর্তী গুপ্ত সাম্রাজ্য, সেখানে হর্ষবর্ধন, ঠিক আছে, তারপর শশাঙ্ক বাংলার রাজা, এইসব জিনিসগুলো আমরা পড়বো। বুঝতে পারছো? তো আজকে আমাদের এতটাই থাক। আচ্ছা, কমেন্টগুলো দেখে নিই একবার। স্যার মাদ্রাসা বোর্ডের কোর্সটি কি চালু হবে ক্যালকুলেটেক্সে? মাদ্রাসা বোর্ডের কোর্সটি হ্যাঁ অবশ্যই চালু হবে, নিশ্চয়ই চালু হবে, তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আর এর পরের মাসে সম্ভবত তোমাদের জন্য একটা ফাউন্ডেশন কোর্স লঞ্চ করা হবে, ঠিক আছে? একটা ফাউন্ডেশন কোর্স যেখানে তোমাদের সমস্ত এক্সামকে কভার করা হবে, তোমাদের পুরো বেস তৈরি করে দেওয়া হবে, সেটা তোমাদের পরে অ্যানাউন্সমেন্ট করা হবে। ওকে? আর মাদ্রাসা বোর্ডের যে এক্সাম সেগুলো কিন্তু হবে, ঠিক আছে? তো আজকে আমাদের এতটাই থাক, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাস।